এবার আপনাদের দেখাবো যে ফার্স্ট এসির কুপটা কেমন হয়। আমরা চলছি গতি প্রায় 110 কিলোমিটার, উল্টো দিক দিয়ে রাজধানী আসছে, ওরও গতি প্রায় 100-র ওপরে। এই কুম্ভ এক্সপ্রেসের টিকিট কাটার আগে খুবই সাবধান। হেমন্তের দুপুরে হিমেল পরশ গায়ে মেখে কুম্ভ এক্সপ্রেসে চেপে দেরাদুন পাড়ি দেব, এই ছিল ভাবনা। কিন্তু সবকিছু সবসময় তো প্ল্যান মাফিক হয় না, এক্ষেত্রে হলো তাই। 18 তারিখ সকালে খবর পেলাম ট্রেন প্রায় 6 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রেন দুপুর 1টার বদলে সন্ধে 6:50-এ ছাড়বে। অগত্যা আর তো কিছু করার নেই। হেমন্তের দুপুরের বদলে হেমন্তের সন্ধ্যায় রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্যুর ব্লগ। আজকে আমরা যাব দেরাদুন। না, শুধু দেরাদুন যাব না, আজকে তার সঙ্গে আমরা বেরিয়ে পড়ব ঋষিকেশ, মুসৌরি, আর সঙ্গে থাকবে হরিদ্বার আর গঙ্গারতি। কেমন হবে সেই ট্যুর ব্লগটা, খরচ কত পড়বে, চলো সেই কম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ব্লগটা দেখে নেওয়া যাক। এরপর স্টেশনে প্রবেশ করে সময় নির্দেশক বোর্ডের সামনে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম 10 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস। তারপর এগিয়ে গেলাম সেদিকে। আর আজকে যাচ্ছি কিন্তু খুব সুন্দর একটা জিনিস, মানে কুম্ভ এক্সপ্রেসের কূপে যাচ্ছি আজকে আমরা। ফার্স্ট এসির যে কূপ, সেই কূপে। সেই কূপ কেমন হয়, কীভাবে কী হয় সবই দেখাবো আপনাদের। চলুন যেতে যেতে বাদ বাকি কথাগুলো হবে। ট্রেনে উঠে গেছি, এবার আপনাদের দেখাবো যে ফার্স্ট এসির কূপটা কেমন হয়। তাহলে চলুন কূপ ট্যুরটা হয়ে যাক একবার। প্রবেশের শুরুতেই একটা লন রয়েছে, এই লনের পাশেই রয়েছে কূপ ও কেবিনগুলি। কূপের ভিতরে 2টি সেপারেট বেড ও তার সাথে বেড রোল রয়েছে। এছাড়াও রয়েছে একটি আয়না, আর বেডের উল্টো দিকের দেয়ালে রয়েছে একটি মহাত্মা গান্ধীজির ছবি। এছাড়াও উপরের বার্থে ওঠার জন্য রয়েছে সিঁড়ি, আর চার্জিং পয়েন্ট ও 2টি প্ল্যাগ পয়েন্ট রয়েছে। আর কূপের কিন্তু দরজা থাকে, আর এই দরজা লকও করে রাখা যায়। আর ফার্স্ট এসিতে একটি স্নানঘর রয়েছে ও 3টি বাথরুম রয়েছে। 12369 কুম্ভ এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে প্রায় অনেকটা দেরি করে, এখন বাজে প্রায় 7টা, হাওড়া স্টেশন থেকে ছাড়লো। কখন পৌঁছায় দেখা যাক। এমনিতে তো 29 ঘন্টা সময়, দেখি কতক্ষণ নেয়। 12369 কুম্ভ এক্সপ্রেস তার নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে। এখন ট্রেনের পরবর্তী গন্তব্য আসানসোল স্টেশন। তা আসানসোল যেতে ট্রেন অতিক্রম করবে প্রায় 200 কিলোমিটার, আর এই 200 কিলোমিটারের মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 68টা। তা একটা কথা বলি, এই ট্রেনটা ন্যাচারালি সময় থাকে হচ্ছে 1টার সময়, দুপুর 1টায় ছাড়ে, কিন্তু আজকে রিশিডিউল হয়েছে 5 ঘন্টা 50 মিনিট। তো সেক্ষেত্রে সময়টা দাঁড়ায় 6:50, কিন্তু সেখান থেকেও আরও প্রায় 10 মিনিট লেট করে 7টার দিকে ট্রেনটা ছেড়েছে হাওড়া থেকে। আর এটা শুধু আজকেই না, মোটামুটি কুম্ভ এক্সপ্রেসের ক্ষেত্রে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাই কুম্ভ এক্সপ্রেসের টিকিট কাটার আগে খুবই সাবধান। আর আমাদের ভারতীয় রেলের যেটা মূল উদ্দেশ্য, যে ধনী থেকে গরিব সবাইকে যাতে পরিষেবা দেওয়া যায় সেটা সুনিশ্চিত করা। আর সেই সুনিশ্চিতীকরণ কিন্তু এই ট্রেনেও রয়েছে। সবার জন্য শ্রেণীবিন্যাসের সিট রয়েছে। এই ট্রেনে আপনি জেনারেল ক্লাসও পেয়ে যাবেন, 2টি জেনারেল ক্লাসের কোচ আছে, 2টি স্লিপার কোচ আছে। এছাড়াও আপনি পেয়ে যাবেন 4টি থার্ড এসি এবং 4টি থার্ড ইকোনমি। এর সাথে ফার্স্ট এসি রয়েছে, ফার্স্ট এসির একটি কোচ রয়েছে এবং সেকেন্ড এসির রয়েছে 2টি কোচ। তাই জন্য ধনী থেকে গরিব সবার জন্য কুম্ভ এক্সপ্রেস অ্যাভেলেবেল। ঘড়িতে এখন বাজে 8টা। এখন অলরেডি আমাদের নির্দিষ্ট সময় যদি ট্রেন চলতো তাহলে আমাদের থাকার কথা ছিল প্রায় বখতিয়ারপুর জাংশন। সেখানে এখনও আসানসোল পৌঁছাতে এখনও প্রায় 2 ঘন্টা। এবার আপনারা বলতেই পারেন যে দেরাদুন যাওয়ার ক্ষেত্রে তো একটাই ট্রেন যায় কুম্ভ, তাহলে কি করব। তো সেক্ষেত্রে আপনারা দুনটাকে অপশনাল হিসাবে রাখতেই পারেন, কারণ দুন আপনাকে ঋষিকেশ নিয়ে যাবে, বা আপনি হরিদ্বার নেমে যেতে পারেন। হরিদ্বার থেকে দেরাদুন যাওয়ার অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবেন। হরিদ্বার থেকে দেরাদুনের দূরত্ব মাত্র 50 কিলোমিটারের মতো, তাই খুব একটা সমস্যা হবে না সেক্ষেত্রে। এখন আমাদের সাথে দেখা হবে 22310 ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। এবার আমাদের সাথে দেখা হবে 12020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। এখন একটু ভিতর থেকে একটু গেটের সামনে যেতে হবে, কারণ উল্টো দিক থেকেই আসছে 22304 গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তার সাথে একবার দেখা করাটা খুবই জরুরি, আর আপনাদেরও দেখাবো সেটা। 200 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে 12369 কুম্ভ এক্সপ্রেস পৌঁছালো তার প্রথম হল্ট স্টেশন আসানসোলে। আসানসোলে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিটের, আর এই আসানসোল থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। তাই চাইলে আপনারা আসানসোল থেকেও কারেন্ট রিজার্ভেশন করাতে পারেন এই ট্রেনের। আর আসানসোল যেহেতু জাংশন, জানেন কি আসানসোল কোন কোন জায়গাকে কানেক্ট করে? অ্যাকচুয়ালি আসানসোল সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ইস্টার্ন রেলওয়েকে কানেক্ট করে। সাউথ ইস্টার্ন রেলওয়েকে কানেক্ট করে তার আদ্রা আসানসোল লাইনের মাধ্যমে। ট্রেন এখন
এখন আসানসোল ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য চিত্তরঞ্জন, আর এই চিত্তরঞ্জন থেকে কিন্তু শুরু হয়ে যাবে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট। বাংলা শেষ হবে, ঝাড়খণ্ডের সূচনা হয়ে যাবে চিত্তরঞ্জন থেকে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আসানসোলের কিছুটা পরে হচ্ছে সীতারামপুর জংশন। এই সীতারামপুর থেকে কিন্তু দুটো লাইনই মানে দিল্লির লাইন বলতে পারেন, কিন্তু একটা যায় হচ্ছে গয়ার দিকে আর একটা যায় পাটনার দিকে। যেটা চিত্তরঞ্জন হয়ে যায় সেটা পাটনার দিকে যায়, আর যেটা হচ্ছে কুলটি হয়ে যায় সেটা হচ্ছে যায় গয়ার দিকে। দেখলেন আপনারা আসানসোলে খাবার দিয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। আর কেন খাবারটা অনলাইনে নিতে হলো প্যান্টিকার থেকে, কেন নিলাম না সেটা আপনাদের জানাবো অবশ্যই। দেখতে থাকুন ভিডিও, জানতে পারবেন সমস্ত কিছু। আসলে এই ট্রেনের প্যান্টিকারে শুধু ভেজ বিরিয়ানি আর এগ বিরিয়ানি ছাড়া আর কিছুই ছিল না। তাই আমরা ক্যাটারিংয়ের মাধ্যমে জোম্যাটো থেকে 2টি চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। বিরিয়ানিটা খেতেও ছিল বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে যথারীতি, ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। তাই আর এখন আর ভিডিও বাড়াচ্ছি না, আবার কথা হবে সকালে। ট্রেন এখন চিত্তরঞ্জনের পথে ছুটে চলেছে, খুব শীঘ্রই চিত্তরঞ্জন স্টেশন পৌঁছে যাবে। তো যাই হোক, সেটা হয়তো আর দেখানো যাবে না, এমনিও একটু ঘুমও পেয়েছে, তাই এখন ঘুমিয়ে পড়ছি। দেখা হবে আবার সকালে। আর সকালে হয়তো কথা হবে উত্তরপ্রদেশ থেকে, কারণ ঝাড়খণ্ড আর বিহারটা রাত্রিবেলা পুরো ক্রস হয়ে যাবে। তাই সকালে উত্তরপ্রদেশ থেকে আবার শুরু হবে নতুন করে বক। তাহলে এখনের মতন বাই। গুড মর্নিং। ঘড়িতে বাজে 10:50। এই এখন সুলতানপুর জংশন ছাড়লো ট্রেন। এখন আমরা রয়েছি উত্তরপ্রদেশে। আর মর্নিং বলা যায় কি না জানি না, প্রায় বেলা হতে যায়। প্রায় 12 ঘন্টার উপরে ঘুমালাম। ঘুম থেকে উঠেই সবে ক্যামেরাটা অন করেছি। যদি লেটের কথা বলি তাহলে ট্রেন এখনও 6 ঘন্টা 33 মিনিট, প্রায় 6.5 ঘন্টা লেট রয়েছে। আর সকালে ব্রেকফাস্টের জন্য প্যান্ট্রিকার থেকে আমি ডিম পাউরুটি নিয়ে নিয়েছিলাম, আর বৃষ্টি কিছু বিস্কিট, কেক, চিপস এইসব নিয়েছিল। প্যান্ট্রিকারেই আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই ট্রেনের ভাড়া সম্বন্ধে আপনাদের একটু অবগত করে দিই। আমি যে ভাড়াটা বলছি সেটা হচ্ছে হাওড়া থেকে দেরাদুন, মানে ফার্স্ট টু লাস্ট যে ভাড়াটা সেটা বলছি। স্লিপারের ভাড়া হচ্ছে 675 টাকা, থার্ড ইকোনমির ভাড়া হচ্ছে 1665 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 1770 টাকা, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 2545 টাকা, আর ফার্স্ট এসি মানে যে আমরা যে কুপে রয়েছি এই ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 4320 টাকা। এখন আমাদের সাথে দেখা হবে 09417 আহমেদাবাদ দানাপুর স্পেশাল ট্রেনে। এখন আমাদের সাথে দেখা হবে 15734 ভাটিন্ডা বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেসের। ট্রেনটা প্রায় 3 ঘন্টা 35 মিনিট লেট রয়েছে। এখন আমাদের সাথে দেখা হবে 22356 চণ্ডীগড় পাটলিপুত্র এক্সপ্রেসের সাথে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 6 ঘন্টা দেরি করে 12369 কুম্ভ এক্সপ্রেস প্রায় 1040 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে পৌঁছালো তার 18তম হল্ট লখনৌতে। এখানে এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে 10 মিনিট, আর এখান থেকে কিন্তু এই ট্রেনে কারেন্ট রিজার্ভেশন হয়। এই লখনৌ থেকে আপনারা বড় ইমামবাড়া, ছোটো ইমামবাড়া, হনুমানগড়ি এগুলো যেতে পারেন। আর এখানে আসলে অবশ্যই এখানকার স্পেশাল যে ডিশগুলো রয়েছে, বিশেষ করে কাবাবের যে ডিশগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন। 12369 কুম্ভ এক্সপ্রেস লখনৌ ছেড়ে দিল। এবার এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে বারেলি জংশন। বারেলি যেতে এই ট্রেন অতিক্রম করবে 235 কিলোমিটার, মাঝখানে পড়বে 35টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই লখনৌ থেকে বারেলি পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এটাই এই ট্রেনের সব থেকে বড় ননস্টপ ডিস্টেন্স। দুপুর তো হয়েই এলো, তাই খেতে হবে। তাই জন্য প্যান্টিকারে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। চিকেন থালি, দুজনের জন্য দুটো। এখানে চিকেন থালি পড়ছে 170 টাকা করে, টোটাল 340 টাকা। থালিতে স্যালাড আছে, ডাল আছে, চিকেন আছে 3 পিস করে, আর সঙ্গে এক্সট্রা রাইস দেওয়া আছে। এই বাটিগুলো হচ্ছে এক্সট্রা রাইসের। খাবার খাওয়া কমপ্লিট। খাবারের কোয়ালিটি মোটের উপরে খুবই ভালো। এখন একটু গেটের দিকে যাচ্ছি, কারণ উল্টো দিক থেকেই আসছে 15076 শক্তিনগর ত্রিবেণী এক্সপ্রেস। এখন আমাদের সাথে দেখা হবে 12332 জম্মু তারাই হাওড়া হিমগিরি এক্সপ্রেসের সাথে। এখন যেতে হবে একটু গেটের সামনে, কারণ উল্টো দিক থেকেই আসছে 13152 জম্মু তাওয়াই কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা চলছি গতি প্রায় 110 কিলোমিটার। উল্টো দিক থেকে রাজধানী আসছে নিউ দিল্লি ডিব্রুগড় 20504 রাজধানী এক্সপ্রেস। ওরও গতি প্রায় 100-র ওপরে। দেখা যাক ক্রসিংটা কেমন হয়।
নির্ধারিত সময়ের থেকে 11 ঘন্টা 50 মিনিট লেট করে আমাদের দিকে এগিয়ে আসছে 123:70 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, ওই জন্য গেট থেকে ভিতরে চলে এসেছিলাম। তারপর দেখলাম যে উল্টো দিক থেকেই আসছে 123:18 অমৃতসর কলকাতা অকাল তখ্ত এক্সপ্রেস। আচ্ছা, আরেকটা তথ্য যেটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া দরকার, তাই জন্য বলছি যে দেখুন, জেনারেল থেকে সেকেন্ড এসি পর্যন্ত যদি আপনি টিকিট কাটেন, জেনারেলটা বাদ দিয়ে দিচ্ছি, স্লিপার থেকে সেকেন্ড এসি পর্যন্ত যদি আপনি টিকিট কাটেন, তো সেক্ষেত্রে আপনি টিকিট কাটার সাথে সাথে সিট নাম্বার পেয়ে যান। কিন্তু ফার্স্ট এসির ক্ষেত্রে কিন্তু সিট নাম্বার এইভাবে দেওয়া হয় না। ফার্স্ট এসির ক্ষেত্রে শুধু আপনাকে কনফার্মটা জানানো হয়, কনফার্মেশনটা দেওয়া হয়, আর সিট নাম্বারটা দেওয়া হয় যাত্রার ঠিক 4 ঘন্টা আগে যখন চার্ট প্রিপেয়ার হয় তখন আপনি আপনার সিট নাম্বার জানতে পারবেন, যে কুপ পেলেন না কেবিন পেলেন, কত নাম্বার সিট, তখন জানতে পারবেন। আর এখানে সিট নাম্বার হয় হচ্ছে, ধরুন যে রুমগুলো আছে কুপ বা কেবিন সব রুমেরই নাম্বার ABCD করে থাকে, তার ভিতরে সিট নাম্বার ধরুন A এর হচ্ছে 1 2, B এর 3 4 এইভাবে হয় সিট নাম্বার। আর এটা আপনি জানতে পারবেন চার্ট প্রিপেয়ার হওয়ার পর। 1277 কিলোমিটার পথ অতিক্রম করে 12369 কুম্ভ এক্সপ্রেস পৌঁছালো তার 19তম হল্ট বারেলি জাংশনে। এখানে ট্রেনের হল্ট মাত্র 2 মিনিটের, আর ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 6.5 ঘন্টা লেটে রয়েছে। ওয়ান 2369 কুম্ভ এক্সপ্রেস বারেলি জাংশন ছেড়ে দিল। এবার ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে মোরাদাবাদ জাংশন। আর এই মোরাদাবাদ যেতে ট্রেন অতিক্রম করবে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং দূরত্ব পড়বে 90 কিলোমিটার। সন্ধ্যাবেলা খাবারের জন্য দুটো সিঙ্গারা নিয়ে নিয়েছি। সিঙ্গারা এখানে 10 টাকা করে পিস। সিঙ্গারার সাথে চাটনি আর লঙ্কা রয়েছে। কূপে তো অনেকক্ষণই যাত্রা করছি, যাই হোক ট্রেন লেট ছিল বলে অনেকটাই বেলা হয়ে গেছে, নাহলে এতক্ষণে প্রায় দেরাদুন পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মোটের ওপর কূপটা খুবই সুন্দর, আর সেকেন্ড কথা হচ্ছে সিটটাও অত পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন। সকালবেলা এসে একবার ওনারা ক্লিন করেই দিয়ে গেছে, রুমটা ঝাড় দিয়ে মুছে ডাস্টবিন ক্লিন করে দিয়ে গেছে। সেই সাথে সাথে তো প্রায় সময় মনে হয় ওয়াশরুম ক্লিন চলছে। কোনো সমস্যা হচ্ছে কি না রেলের ম্যানেজার সেটাও আমাদের জিজ্ঞেস করে যাচ্ছেন। খাবারের সার্ভিস খুব ভালো, মানে ফার্স্ট এসি বলতে গেলে একদম 5 স্টার হোটেল। তাই তোমরা যদি পয়সার দিক থেকে কাপড়নতা না করো, আর তোমাদের যদি মনে হয় যে আমরা একটু কমফোর্টেবলি এতটা 29 ঘন্টার জার্নি, এবার ট্রেন লেট করলে সেটা তো আরও বাড়তে পারে, সেটা তো আলাদা ঘটনা, কিন্তু এই 29 ঘন্টার জার্নি যাব দেবতাদের রাজ্য উত্তরাখণ্ডে, তাহলে আমি বলবো ফার্স্ট এসিটাকে প্রেফার করাই বেশি ভালো। মানে আমি সত্যি বলতে প্রথম আমি দেখেছিলাম প্রাক্তনের সিনেমাতে, তোমরা হয়তো দেখে থেকেছো, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপর অপরিতা আর্থর প্রাক্তন সিনেমা, সেখানে আমি প্রথম ফার্স্ট এসিটা দেখি। তো সেখান থেকে আমার শখ ছিল ফার্স্ট এসিতে যাওয়ার, তারপরে সৌভাগ্যক্রমে আমার হয়েও গেল। এবার তোমরা দেখো, যদি তোমরা কেউ তাহলে তোমাদের মধ্যে থেকে ফার্স্ট এসিতে চড়ো, তাহলে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন আমাদের সাথে দেখা হবে 22546 দেরাদুন লখনৌ বন্দে ভারত এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে প্রায় 6 ঘন্টা 44 মিনিট লেট করে 1367 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে 12369 কুম্ভ এক্সপ্রেস এখন পৌঁছালো মোরাদাবাদ জাংশন। এটা হচ্ছে এই ট্রেনের 20তম হল্ট, আর এখানে কিন্তু ট্রেনের স্টপেজ টাইম 8 মিনিট। এই মোরাদাবাদ কেন জাংশন জানেন? অ্যাকচুয়ালি মোরাদাবাদ থেকে আমরা যে একটা লাইনে যাবো দেরাদুনের দিকটায়, এদিকে এটা মানে লাস্কার দেরাদুন হয়ে চলে যাবে একটা লাইন, আর একটা লাইন হচ্ছে দিল্লির দিকে যায়, এই জন্যই মোরাদাবাদ জাংশন। ট্রেন মোরাদাবাদ ছেড়ে দিল। এবার ট্রেনের পরবর্তী হল্ট লাক্সার জাংশন। এই লাক্সার যেতে ট্রেন অতিক্রম করবে 140 কিলোমিটার, মাঝখানে পড়বে 22টা ইন্টারমিডিয়েট স্টেশন। লাক্সার জাংশনের ঠিক আগের স্টেশনটাই হলো রাইসি। সেই রাইসিতেই কিন্তু উত্তরপ্রদেশ শেষ এবং উত্তরাখণ্ডের শুরু হবে। এখন আমাদের সাথে দেখা হবে 15006 দেরাদুন গোরক্ষপুর রাপ্তি গঙ্গা এক্সপ্রেস। আমাদের উত্তর দিক থেকেই আসছে, দেখা হবে এখন ট্রেনটার সাথে। দেবভূম উত্তরাখণ্ডে আপনাদের স্বাগতম। হ্যাঁ, এটাই উত্তরাখণ্ডের প্রথম স্টেশন লাক্সার জাংশন। মানে প্রথমে রাইসি পড়ে, কিন্তু ফার্স্ট হল্ট স্টেশন এটাই লাক্সার। আপাতত আমাদের ট্রেন 1509 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করেছে, আর এটা হচ্ছে এই ট্রেনের 21তম হল্ট স্টেশন। এখানে হল্ট মাত্র 2 মিনিটের। আর একটা কথা, এই লাক্সার যেহেতু জাংশন, তার মানে নিশ্চয়ই 2-3টে লাইন ভাগ হয়। হ্যাঁ, সত্যিই ভাগ হয়, কারণ লাক্সার থেকে অমৃতসর যাওয়ার একটা লাইন ভাগ হয়ে যায়, আর একটা লাইন দেরাদুনের দিকে চলে যায়।
ট্রেন লাক্সার জাংশন ছেড়ে দিয়েছে। ট্রেনের এবার পরবর্তী গন্তব্য হরিদ্বার। আর এই হরিদ্বার যেতে ট্রেন অতিক্রম করবে 27 কিলোমিটার। মাঝখানে পড়বে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। পেজের সকল দর্শককে হরিদ্বারের স্বাগতম। এখন আমরা পৌঁছে গেছি হরিদ্বার। 12369 কুম্ভ এক্সপ্রেস প্রায় 1536 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এখন পৌঁছালো তার 22তম অর্থাৎ শেষ হল্ট পৌঁছালো হরিদ্বারে। আর এই হরিদ্বার থেকেই কিন্তু মানুষ চারধাম যাত্রা শুরু করে। তাই আপনারা যদি চারধাম যাত্রা করতে চান তাহলে কিন্তু কুম্ভতেও আসতে পারেন, কিন্তু এখানে সময় নিয়ে একটু সমস্যা আছে। যেমন ধরুন এটা নামানোর কথা ছিল দুপুরবেলা 3টের দিকে, সেটা এখন নামালো। এটা হলে একটু সমস্যা হয়ে যাবে আপনাদের সেক্ষেত্রে, কিন্তু তবুও ভালো মোটের উপরে। আর ফুল রিভিউটা ট্রেন কেমন সেটা নেমেই নেওয়া হয় বলবো আপনাদের। আপাতত হরিদ্বারে এখন রয়েছি, আর হরিদ্বারে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। এখানে মোট 10 মিনিট ট্রেন দাঁড়ায়। ট্রেন হরিদ্বার ছেড়ে দিল, এবার আমাদের গন্তব্যে পৌঁছাবে ট্রেন। মানে এবার পরবর্তী যে এটা হল্ট স্টেশন সেটাই দেরাদুন, ওখানেই ট্রেনের শেষ স্টেশন এই ট্রেনের। তা দেরাদুন যেতে অতিক্রম করবে প্রায় 52 কিলোমিটার মতন পথ, এবং মাঝখানে পড়বে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের কলকাতা থেকে আরও যে একটা ট্রেন আসে হরিদ্বারে, যেটা ঋষিকেশ যায় দুন এক্সপ্রেস, সেটাও কিন্তু এই হরিদ্বার থেকে কিছুটা, হরিদ্বারের পরে 2টো স্টেশন পরেই রাইওয়ালা জংশন বলে একটা স্টেশন আছে, সেখান থেকে ঋষিকেশের দিকে কেটে যায়, আর একটা লাইন দেরাদুনের দিকে চলে যায়। ঘড়িতে বাজে 11:15। এখনও রাইওয়ালা জাংশনে ট্রেন সিগনালে দাঁড়িয়ে রয়েছে। এই রাইওয়ালা থেকেই কিন্তু ঋষিকেশের লাইনটা আলাদা হয়ে যায়, যেটা আপনাদের একটু আগে বলছিলাম। সেই রাইওয়ালাতেই ট্রেন এখন দাঁড়ানো। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। 10 মিনিট না, অন্তত 15 মিনিট ধরেই দাঁড়িয়ে রয়েছে সিগনালের জন্য। দুন পাস হয়ে কখন চলে গেল, আমরা এখনও দাঁড়ানো রাইওয়ালাতে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 6.5 ঘন্টা লেট করে ঘড়িতে বাজে এখন 12:30। ট্রেন পৌঁছালো দেরাদুন স্টেশনে। এবার স্টেশন থেকে বেরোই, যেতে হবে হোটেলে। হোটেলে যেতে যেতে বাকি কথা হচ্ছে, কোথায় হোটেল নিয়েছি, কি ভাড়া, কেমন হোটেল, সব দেখাচ্ছি। চলুন তাহলে এগোনো যাক, বেরোনো যাক প্ল্যাটফর্ম থেকে। আর স্টেশন থেকে বেরোলেই কিন্তু অনেক অটো হোটেলের জন্য থাকবে। যদি আপনাদের হোটেল ঠিক করা থাকে তো ভালো, আর যদি হোটেল স্টেশনের পাশে হয় তাহলে হেঁটেই চলে যাবেন, নাহলে অটো ঠিক করবেন, সেটা আপনাদের ব্যাপার। স্টেশন থেকে আমরা যে হোটেলটা বুক করেছি সেটা হচ্ছে হোটেল জিপি গ্র্যান্ড, আগের থেকে বুক করা ছিল। সেটা স্টেশন থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে মাত্র 240 মিটার হেঁটে, তাহলে অটো নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদেরও যদি হোটেল এরকম কাছে হয় তাহলে হেঁটেই চলে যাবেন, না হলে অটো নেবেন। তাহলে চলুন যাওয়া যাক হোটেলের দিকে। হোটেলে গিয়ে হোটেলটাও দেখাবো, ভাড়াটাও বলবো। হোটেলের সামনে চলে এসেছি, হোটেল জিপি গ্র্যান্ড দেখতে পাচ্ছেন, স্টেশন থেকে একদম 250 মিটারের মধ্যে। ওখানে ভিতরে যাচ্ছি, রুমটা পাই, তারপর রুম গিয়ে দেখাবো আপনাদের, আর ভাড়াটাও বলবো। হোটেলের রুমে চলে এসেছি, রুমটা কেমন দেখাচ্ছি। এই যে রুম, 2জন কি 3জনের জন্য ভালো জায়গা হয়ে যাবে। তার সাথে এই যে একটা ডেস্ক আছে, টিভি রয়েছে, আর বসার জন্য একটা আলাদা ঘর রয়েছে। আলমারিটা পুরনো, একটা আলমারিও রয়েছে। এখানে যে পর্দা, এই জানলা, আর এই যে বাথরুম। বাথরুমে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন আছে, বেসিনে আয়না আছে, বাথরুমটাও বেশ বড় সড়ো আছে। আর রুমটা কিন্তু খুব সুন্দর। রুমের বাইরে এরকম খোলামেলা জায়গা রয়েছে। এটা কিন্তু নিচতলা না, এটা দোতলার ওপরে। এরকম লাইন দিয়ে সব রুম, এগুলো খাওয়ার জায়গা আছে। ওপরটা এরকম টিনের শেড করা। আর এই 206 নাম্বারটা হচ্ছে আমাদের রুম। আচ্ছা, কথা তাহলে আর বেশি বাড়াচ্ছি না, ভিডিও এখানেই শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এই পর্বে আপনারা দেখতে পেলেন হাওড়া থেকে কীভাবে দেরাদুনে আসলাম এবং দেরাদুনে এসে কোন হোটেলে রয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই হোটেলটার ভাড়া পড়েছে রাত্রি প্রতি 1,500 টাকা করে। আমরা 3 দিন থাকবো, মানে 4,500 টাকা ভাড়া পড়েছে। এটা হয়তো একটু শুনে বেশি মনে হতে পারে, কিন্তু যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে যথেষ্ট রেটটা ঠিকঠাক আছে। আশেপাশে হোটেলে এরমই রেট, আর স্টেশন থেকে একদম 250 মিটারের মধ্যে সামনেই রাস্তা। মেইন রোডের তো উপরেই হোটেল, আর 250 মিটারের মধ্যে স্টেশন। তাই জন্য বাজেটটাও ঠিকঠাক, বাজেট ফ্রেন্ডলি। আর তাহলে ভিডিও এখানেই শেষ করছি। এরপরের পর্বে আসবে মুসৌরি ভ্রমণ, তো সেটা অবশ্যই দেখবেন। মানে আগামীকাল সকাল থেকেই সেই পর্ব শুরু হয়ে যাবে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ হচ্ছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে গুড বাই।